হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু 10 মিনিট স্কুল। বন্ধুরা, তোমরা যারা আমাদের সাথে আজকের এই ক্লাসটিতে অ্যাডমিশন ক্লাসটিতে জয়েন করেছো তাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন। সো বন্ধুরা, তোমরা যারা যারা আমাদের সাথে লাইভ এই ক্লাসটি দেখছো, যে অবস্থায় দেখছো, অবশ্যই এই ক্লাসটি তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে। তোমরা এই ক্লাসে আমাদের যে প্রশ্ন উত্তর সেশনগুলো হয়, আমরা অনেকগুলো কুইজ নিয়ে থাকি, অনেকগুলো অ্যাডমিশন এমসিকিউ নিয়ে কাজ করে থাকি। সেখানে তোমরা এমসিকিউতে তোমরা কমেন্ট করতে পারো এবং তোমাদের বন্ধুদেরকে কমেন্টে মেনশন করেও কিন্তু তোমাদের এই ক্লাসে আমাদের এই ক্লাসটির সাথে তোমাদের বন্ধুদেরকে জয়েন করে দিতে পারো। সো বন্ধুরা, আজকে আমরা যে টপিকটি নিয়ে কথা বলবো, তোমরা হয়তো সবাই দেখতেই পাচ্ছ, সেটি হচ্ছে যে আর্থিক বিবরণী সমূহ। বন্ধুরা, আমরা জানি যে আমাদের অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের আর্থিক বিবরণী তৈরি করে থাকি। এবং বন্ধুরা, আমরা কিন্তু খুব সিম্পল একটি এমসিকিউ যদি আমরা রিমাইন্ড করে থাকি যে অ্যাকাউন্টিংয়ের মেইন পারপাসটা কি, অ্যাকাউন্টিংয়ের প্রাইমারি পারপাস হচ্ছে যে ইনফরমেশন সার্ভ করা, তথ্য সরবরাহ করা। এবং বন্ধুরা, আমরা জানি যে এই আর্থিক বিবরণীগুলোর আকারেই কিন্তু অ্যাকাউন্টিং বা হিসাব বিজ্ঞান তথ্য সরবরাহ করে থাকে। সুতরাং বন্ধুরা, আমাদের এই আর্থিক বিবরণী অ্যাকাউন্টিংয়ের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এলিমেন্ট। আচ্ছা বন্ধুরা, তো আজকে তোমরা তো সবাই আশা করি যে আমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছি এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় আমরা অনেক আর্থিক বিবরণী নিয়ে কাজ করছি। আমার নিজের স্টুডেন্ট এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা বলতে পারি, আমার মনে হয় সবচেয়ে বেশি জোর বা সবচেয়ে বেশি টাইম আমরা আর্থিক বিবরণীর পিছনে খরচ করি। সেটা আমি অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়ার টাইমে, আমার এইচএসসির প্রিপারেশন নেওয়ার টাইমে, ইভেন আমার পরীক্ষার টাইমেও। কারণ বন্ধুরা, এই দুইটা আমাদের কিন্তু এইচএসসি পরীক্ষায় এই দুটো থেকে পরীক্ষার প্রশ্ন সবসময় অ্যান্সার করতেই হতো। সো আমরা সবাই হয়তো জানি যে কীভাবে আমাদের আর্থিক বিবরণী করতে হয়, আমরা আর্থিক বিবরণী কীভাবে করবো। বাট আজকের ক্লাসে আমরা যে জিনিসগুলো নিয়ে কথা বলবো বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আর্থিক বিবরণীর কনসেপ্টগুলো নিয়ে কথা বলবো। আমরা একটু দেখার চেষ্টা করব আমাদের বিগত বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বা নর্থ সাউথ ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটিগুলোর পরীক্ষার যে প্রশ্নগুলো রয়েছে, সেই প্রশ্নগুলোতে আর্থিক বিবরণী, ফাইনাল অ্যাকাউন্ট, এগুলো থেকে কী ধরনের প্রশ্নগুলো এসেছে, আমরা সেই প্রশ্নগুলো একটু দেখবো এবং আমরা কীভাবে সেই প্রশ্নগুলোকে হ্যান্ডেল করবো বা কীভাবে আমরা সেই প্রশ্নগুলোর অ্যান্সার করতে পারবো, বা দ্য টাইপ অফ কোয়েশ্চেন আমরা একটু বোঝার চেষ্টা করবো। সো বন্ধুরা, আমাদের আজকে আমরা যদি তিনটা টপিকে ক্লাসটিকে সেগমেন্টেশন করি, প্রথমত আমরা যেটা বলি সেটা হচ্ছে যে প্রথম টপিকটি বলবো যে আমরা আর্থিক বিবরণী সমূহ, আমরা এখানে কী কী টাইপস অফ আর্থিক বিবরণী রয়েছে এবং এই আর্থিক বিবরণীগুলোর যে মেইন ক্যারেক্টারিস্টিকগুলো রয়েছে, যেখান থেকে সাধারণত সবচেয়ে বেশি এমসিকিউ কোয়েশ্চেনগুলো আসে, সেগুলো নিয়ে কথা বলবো। সেকেন্ড, মুনাফা, মূলধন ও মুনাফা যেতে হিসাব। বন্ধুরা, আমরা জানি যে আমাদের আর্থিক বিবরণী করার জন্য আমাদের অনেকভাবে সম্পদ, আয়, ব্যয়, দায়, এই ধরনের অনেক ধরনের হিসাবকে বিভিন্ন ডিফারেন্ট ওয়েতে ভাগ করতে হয়। এইগুলোর জন্য যে বেসিক যে আইডিয়াটি, মূলধন এবং মুনাফা জাতীয় হিসাব, আমরা এই জিনিসটি সম্পর্কে আজকে একটু ডিটেলসে কথা বলার চেষ্টা করব। থার্ড, আমরা যে জিনিসটি কথা বলবো সেটা হচ্ছে সম্পত্তি ও দায়ের শ্রেণী। বন্ধুরা, আমরা যেটি বলতেছিলাম যে আর্থিক বিবরণী তৈরি করার সময় আমাদের অনেকভাবে সম্পত্তি, দায়কে সেগমেন্ট করা লাগে। আমরা কীভাবে কী বেসিসে সম্পত্তি ও দায়কে সেগমেন্ট করতে পারি, সেই জিনিসগুলো নিয়েও আমরা কিছুটা কথা বলে আমরা দেখবো যে কী ধরনের এমসিকিউসগুলো এসে থাকে। তো বন্ধুরা, আমরা আজকে আমাদের ক্লাসটি প্রথমেই একটি এমসিকিউ দিয়ে শুরু করি। বন্ধুরা, তোমরা হয়তো অনেকেই জেনে থাকবে যে আমাদের সাধারণত আমরা এই ক্লাসগুলোতে আমরা পাবলিক ইউনিভার্সিটিগুলোর যে পূর্ববর্তী বছর যে এমসিকিউ কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো নিয়ে। এই প্রশ্নটি বন্ধুরা ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিটের পরীক্ষা, ব্যবসা শিক্ষার যে পরীক্ষা রয়েছে সেইগুলিকে রিপিটেটিভবার এই প্রশ্নটি এসেছে এবং এই প্রশ্নটি একটু আমরা সলভ করার মাধ্যমে আমরা তাহলে বন্ধুরা শুরু করি। বন্ধুরা, প্রশ্নটি হচ্ছে একটি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা যা থেকে জানা যায়, অর্থাৎ যেই বিবরণী থেকে জানা যায়। সো আমাদের কাছে অপশন কী কী বন্ধুরা? অপশন হচ্ছে নগদ প্রবাহ বিবরণী, সেকেন্ড উদ্বৃত্তপত্র, থার্ড মালিকানা সত্ত্ব বিবরণী এবং ফোর্থ লাভ লোকসান হিসাব। বন্ধুরা, আশা করি তোমরা সকলেই জানো যে এই চারটে বিবরণী কিভাবে কাজ করে। নগদ প্রবাহ বিবরণী আমাদের নগদ আয় ব্যয়ের এইসব জিনিসপত্র ইনফরমেশন দিয়ে থাকে। উদ্বৃত্তপত্র আমাদের আর্থিক অবস্থা ইনফরমেশন দিয়ে থাকে। মালিকানা সত্ত্ব বিবরণী আমাদের লাভ লোকসান উত্তোলনের ইনফরমেশন দেয়। লাভ লোকসান হিসেবে আয় ব্যয় বিবরণী থেকে আমরা বিভিন্ন আয় ব্যয় এই ধরনের ইনফরমেশনগুলো পেয়ে থাকি। সো আমি যখন জানি, বন্ধুরা তুমি একটু চিন্তা করে দেখো, অ্যাট দ্য মোমেন্ট আমি জানি প্রত্যেকটা বিবরণীর সার্টেন কাজ সম্পর্কে, আমি কিন্তু এটা বলতে অলরেডি বলে দিয়েছি না যে উদ্বৃত্তপত্র আর্থিক অবস্থার বিবরণী আর্থিক অবস্থা সম্পর্কে স্টেট করে। সো বন্ধুরা, অ্যান্সারটি হচ্ছে একটি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা যা থেকে জানে সেটা হচ্ছে উদ্বৃত্তপত্র। সো দ্য পয়েন্ট ইজ, যেটা আমরা তোমাদের বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে তুমি এই ধরনের যে কোনো প্রশ্ন, বন্ধুরা আমাদের এই কোয়েশ্চেনগুলো কিন্তু এমসিকিউতে রিপিটেটিভবার এসেছে। এই ধরনের যে কোনো এমসিকিউ সলভ করার জন্য দ্য বেসিক ইনস্টিংক্ট তোমার যেটি জানতে হবে, তোমার এই সার্টেন যে চারটা
বিবরণী রয়েছে, এই 4টা বিবরণী সম্পর্কে তোমার সার্টেন অ্যামাউন্ট অফ যে ইম্পর্টেন্ট নলেজগুলো থাকা লাগবে, অর্থাৎ যেমন তোমার এই বিবরণীগুলো কী ধরনের কাজ করে এবং আরও যে জিনিসগুলো জানা লাগবে এটি আমরা একটু পরে ডিসকাশন করবো। তো বন্ধুরা আমরা জানতে পারলাম যে আমাদের ফার্স্ট এমসিকিউর অ্যান্সার হচ্ছে একটি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা, যা থেকে জানি অ্যান্সারটি হচ্ছে উদ্বৃত্ত। বন্ধুরা তোমরা যারা ফেসবুকে হয়তো এখন বসে এই ক্লাসটি দেখছো, তোমরা যে কাজটি করতে পারো, তোমরা খুব ইজিলি যখন আমার এমসিকিউ কোয়েশ্চেনটি আমি বোর্ডে লাগাচ্ছি বা এমসিকিউ কোয়েশ্চেন তোমাদের জিজ্ঞেস করছি, এই মোমেন্টে কিন্তু তোমরা তোমাদের ভিডিওটি পজ করতে পারো। ভিডিওটি পজ করার মাধ্যমে তখন তোমরা এইচএসসিতে বা তোমাদের অ্যাডমিশনের যে নিজেদের স্টাডি থেকে তোমরা যে এমসিকিউর এই কোয়েশ্চেন অ্যান্সারটি যদি পেরে থাকো, তোমরা কিন্তু কমেন্টে তোমাদের যে অ্যান্সারটি বলে সেই অ্যান্সারটি জেনে দিতে পারো এবং তার পরবর্তীতে ভিডিওটি আবার প্লে করে দেখে নিতে পারো যে তোমাদের অ্যান্সারটি সঠিক হয়েছে কিনা বা যদি ভুল হয়ে থাকে আসলে সঠিক অ্যান্সারটি কী হবে। সো বন্ধুরা আমাদের প্রথম এমসিকিউর অ্যান্সার হচ্ছে বি, অর্থাৎ উদ্বৃত্তপত্র আর একটি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা সম্পর্কে স্টেট করে থাকে। বন্ধুরা এখন আমরা কিছুটা একটু এই যে প্রতিষ্ঠানের যে আর্থিক অবস্থার বিবরণীগুলো রয়েছে এই আর্থিক বিবরণী সমূহ নিয়ে জানার চেষ্টা করবো। বন্ধুরা আমি তোমাদেরকে এই যে একটু আগে কথার মাঝখানে আরেকটি ভ্যালুয়েবল ইনফরমেশন দিয়েছি এবং আরেকটি রিপিটেটিভ এমসিকিউর অ্যান্সার দিয়েছি, সেটি হচ্ছে আর্থিক বিবরণী সমূহ সাধারণত 4 প্রকার হয়ে থাকে। সো বন্ধুরা আমরা যে জিনিসটি জানলাম, এই প্রশ্নটিও আমরা দেখেছি যে পাবলিক ইউনিভার্সিটির পরীক্ষাগুলোতে রিপিটেটিভ বার এসেছে যে আর্থিক অবস্থার বিবরণী কয় ধরনের। সো বন্ধুরা আর্থিক অবস্থার বিবরণী 4 ধরনের। বন্ধুরা তোমাদের কাছে আরেকটি যে ইনফরমেশন, তোমাদের কাছে অনেকের কাছেই মনে হতে পারে যে এই আর্থিক অবস্থার বিবরণী কয় ধরনের বা উদ্বৃত্তপত্র প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা স্টেট করে, এই ইনফরমেশনগুলো তো অনেক বেসিক ইনফরমেশন। এই ইনফরমেশনগুলো হয়তো অনেকে আমরা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার থেকেই আমরা জেনে থাকি। সো এই ইনফরমেশনগুলো কেন বন্ধুরা তোমাদের অ্যাডমিশন পরীক্ষা দেওয়ার সময় কিন্তু তোমার এই ট্রিক্সগুলো জানতে হবে। তোমার অ্যাকাউন্টিংয়ের যে প্রশ্নগুলো থাকবে তার মধ্যে অ্যাটলিস্ট 35% আর 40% কোয়েশ্চেন কিন্তু খুব বেসিক ইনফরমেশনের উপর থাকবে এবং যেহেতু আমরা আমাদের সি ইউনিটের পরীক্ষাগুলোতে নেগেটিভ মার্কিং দেখি, তো তোমার যে ট্রিকটি রাখতে হবে যে তোমার অবশ্যই বেসিক ইনফরমেশনের কোয়েশ্চেন, হয়তো যেখানে ধরো কোনো ধরনের ম্যাথ নেই, যেখানে ম্যাথ ক্যালকুলেট করা লাগে না, যেটা একদম খুব বেসিক তুমি হয়তো 9-10-এ অ্যাকাউন্টিং পড়ার সময় জেনে থাকবে, সেই বেসিক কোয়েশ্চেনগুলোর অ্যান্সার কিন্তু তোমার অ্যাকুরেটলি পারতে হবে। বিকজ এখান থেকে তুমি অনেকগুলো পজিটিভ মার্ক অ্যাড করতে পারো, যেটা তোমার হয়তো ম্যাথমেটিক্যাল প্রবলেম বা আমাদের সকলের ক্ষেত্রে যেটি হয় যে আমরা কয়েকটা কোয়েশ্চেনে হয়তো আনশিওর থাকো, তুমি শিওর না যে এই কোয়েশ্চেনের অ্যান্সারটি কী হবে, সেই জায়গায় যে তোমার নেগেটিভ মার্কিংটা হতে পারে সেটা কিন্তু অনেকাংশেই কাভার হতে পারে। সো প্লিজ তোমরা এই যে বেসিক যে ইনফরমেশনগুলো, এই বেসিক ইনফরমেশনগুলোর প্রতি সবচেয়ে বেশি তোমার এমফেসিসটা প্রোভাইড করবে। আচ্ছা, সো বন্ধুরা যে জিনিসটি কথা বলার চেষ্টা করেছিলাম যে আর্থিক অবস্থার বিবরণী সমূহ নর্মালি কয় ধরনের হয়ে থাকে, আর্থিক অবস্থার বিবরণী সমূহ 4 ধরনের হয়ে থাকে। আচ্ছা বন্ধুরা আমরা একটু জেনে নিই যে এই আর্থিক অবস্থার বিবরণীগুলো কি আর্থিক অবস্থার বিবরণী আমরা দেখে থাকি। প্রথমতই বন্ধুরা আমরা বলতে পারি যে আয় বিবরণী, যেটাকে আমরা আয় ব্যয় বিবরণী বা লাভ লোকসান বিবরণীও বলে থাকি। বন্ধুরা একটু মনে রাখবে যে তোমাদের জন্য এই আয় ব্যয় বিবরণী, লাভ লোকসান বিবরণী, এই যে ডিফারেন্ট সিমিলার নেমগুলো রয়েছে, এই নেমগুলো মনে রাখা ইম্পর্টেন্ট। কারণ আমরা একটু আগের এমসিকিউতে কিন্তু দেখেছি আমাদেরকে কিন্তু আয় বিবরণী বলা হয়নি, আগের এমসিকিউতে আমাদেরকে বলা হচ্ছে লাভ লোকসান বিবরণী। সো একটু ইনফরমেশন সিমিলারিটিস বা সিমিলার নেম বা সিনোনিমগুলো জেনে রাখার চেষ্টা করবে। প্রথমটি হচ্ছে আয় বিবরণী। দ্বিতীয় যে বিবরণীটি আমরা বলতে পারি সেটি হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী। থার্ড যে বিবরণীটি নিয়ে বন্ধুরা সেটি হচ্ছে উদ্বৃত্ত পত্র। এবং বন্ধুরা ফোর্থ এবং ফাইনাল যে আর্থিক বিবরণীটি রয়েছে সেটি হচ্ছে নগদ প্রবাহ বিবরণী। বন্ধুরা তোমাদের জন্য এমসিকিউর আইটি প্রশ্ন, আমেরিকান এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই প্রথম এই 4টি বিবরণী দেওয়ার রিচুয়ালটি চালু হয়েছিল যে আমাদের অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে আমরা এই 4টি বিবরণী দিব। আচ্ছা বন্ধুরা আমরা যদি এখন আমাদের এই 4টি বিবরণী নিয়ে একটু ইনিশিয়ালি কথা বলি, তাহলে প্রথম থেকে যদি আমি বলি যে আয় বিবরণী। বন্ধুরা তোমরা আমাকে একটু ঝটপট কমেন্টে জানিয়ে দাও তো, বা তোমরা যারা ভিডিওটি দেখছো তোমরা একটু ভিডিওটি পজ করে কমেন্টে জানিয়ে দাও আয় বিবরণীতে কোন ইনফরমেশনগুলো নিয়ে কথা বলা হয়ে থাকে। সো এইটার অ্যান্সার হচ্ছে আয় বিবরণী সকল ধরনের আয় ও ব্যয় নিয়ে কথা বলে থাকে। বন্ধুরা এটিকে আমি তো এইভাবে বলতে পারি, আয় বিবরণী সকল ধরনের খরচ এবং রেভিনিউ নিয়ে কথা বলে থাকে, বা আয় বিবরণী সকল ধরনের নামিক হিসাব নিয়ে কথা বলে থাকে। সো বন্ধুরা আয় বিবরণীর এলিমেন্ট কি? আয় বিবরণীর এলিমেন্ট হচ্ছে আয় এবং ব্যয়। বন্ধুরা
আয় বিবরণীর সময়কালটি কত? আয় বিবরণী কি একটি নির্দিষ্ট তারিখের জন্য হয়ে থাকে নাকি একটি নির্দিষ্ট সময়কালের জন্য হয়ে থাকে? বন্ধুরা, আয় বিবরণী একটি নির্দিষ্ট সময়কালের জন্য হয়ে থাকে। বন্ধুরা, এই ইনফরমেশনটি কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। বন্ধুরা, আমরা বিগত পরীক্ষাগুলোতে আমরা দেখেছি যে প্রত্যেকটি দুইটি পরীক্ষার মধ্যে একটি পরীক্ষায় অ্যাটলিস্ট এই কোয়েশ্চেনটি রিপিট হয়েছে যে যে কোনো ধরনের আর্থিক বিবরণী কোন সার্টেন পিরিয়ডের জন্য হয়ে থাকে। সো এই সার্টেন পিরিয়ডটা মনে রাখা খুবই ইম্পর্টেন্ট। সো আয় বিবরণী একটি নির্দিষ্ট সময়কালের জন্য হয়ে থাকে। এই অপশনটিকে তোমাকে অ্যাডমিশন পরীক্ষা যেটি করবে, এই অপশনটি আসবে হচ্ছে এইভাবে, নির্দিষ্ট হিসাবকালের জন্য। সো বন্ধুরা, অবশ্যই যে জিনিসটা আবারও বলছি, সিনোনিমগুলো মাথায় রাখতে হবে, নির্দিষ্ট সময়কাল, নির্দিষ্ট হিসাবকাল। সো আমরা যে দুটি ইনফরমেশন জানলাম, আয় বিবরণী, আয় এবং ব্যয় হচ্ছে আয় বিবরণীর উপাদান এবং নির্দিষ্ট হিসাবকালের জন্য হয়ে থাকে। আচ্ছা, লাস্ট যে প্রশ্নটি যেটি তোমাকে করা হয়ে থাকতে পারে যে আয় বিবরণীর মূল উদ্দেশ্যটা কি, অর্থাৎ আয় বিবরণী একটি প্রতিষ্ঠানের কি প্রেজেন্ট করে থাকে। অর্থাৎ আয় বিবরণীর মাধ্যমে আমি তো জানলাম যে উদ্বৃত্ত পত্র থেকে আমি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা সম্পর্কে জানতে পারি। আয় বিবরণী থেকে আমি একটি প্রতিষ্ঠানের কি সম্পর্কে জানতে পারি? এইটির অ্যান্সারটি হচ্ছে আয় বিবরণী প্রতিষ্ঠানের মুনাফা বা ক্ষতির তথ্য জানিয়ে থাকে। অর্থাৎ বন্ধুরা, আয় বিবরণী থেকে প্রতিষ্ঠানের মুনাফা বা ক্ষতি সম্পর্কে আমরা জানতে পারি। এইটিকে, এই সেম অপশনটি বন্ধুরা অনেকগুলো নামে থাকতে পারে। নিট মুনাফা, লাভ বা লোকসান। অর্থাৎ বন্ধুরা, আমরা যে তিনটি মেইন ইনফরমেশনটি জানলাম, ওয়ান, আয় বিবরণীর এলিমেন্ট কি কি, আয় এবং ব্যয়। সেকেন্ড, আয় বিবরণী কোন সময়কালের জন্য হয়ে থাকে, নির্দিষ্ট সময়কালের জন্য, সার্টেন পিরিয়ড। এবং আয় বিবরণীর মূল আউটপুটকে, আয় বিবরণীর আউটপুট হচ্ছে মুনাফা বা ক্ষতির পরিমাণ, নিট মুনাফা বা ক্ষতির পরিমাণ, লাভ বা লোকসানের পরিমাণ। সুতরাং বন্ধুরা, আশা করি তোমরা আয় বিবরণী সম্পর্কে বুঝতে পেরেছো বা আয় বিবরণী কি রিপ্রেজেন্ট করে। সেকেন্ড, আমরা যে বিবরণীটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী। বন্ধুরা, তোমরা হয়তো নামটি শুনে অনেকে বুঝতে পারছো বা এই জিনিসের সম্পর্কে আমরা জানি যে মালিকানা সত্ত্ব বিবরণী কাছে মালিকের সত্য নিয়ে যে জিনিসটাতে কথা বলা হয় সেটি হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী। আচ্ছা, তোমরা যেহেতু সামনে অ্যাডমিশন পরীক্ষা দেবে, কুইক কমন সেন্স কোয়েশ্চেন, মালিকের সত্য কি কি একটি ব্যবসায়? বন্ধুরা, একটি ব্যবসা যদি প্রাইমারি মালিকের সত্য আমরা বলতে থাকি বা প্রাইমারি মালিকের টার্গেট বলতে থাকি, তাহলে আমরা কি বলবো? তাহলে আমরা প্রাইমারি মালিকের যে টার্গেটটি বলবো সেটি হচ্ছে বন্ধুরা, এই জিনিসটি কিন্তু আমরা যারা ব্যবসায় শিক্ষা স্টুডেন্ট তারা কিন্তু আমরা সেই 5 বছর সেই ক্লাস 9 থেকে পড়েছি বা ইভেন আমরা ক্লাস 9-এর আগে আমরা যখন ব্যবসার কনসেপ্টই পড়েছি তখনই আমরা কি শুনেছি যে একটি বিজনেসের প্রাইমারি গোল হচ্ছে মুনাফা অর্জন করা বা লাভ করা। সো এই যে মালিকানা সত্ত্ব বিবরণী মালিকের সত্য নিয়ে কথা বলে থাকে, এই কারণে সো প্রাইমারিলি মালিকানা সত্ত্ব বিবরণী লাভ বা মুনাফা নিয়ে কথা বলে থাকে। সো যেহেতু বন্ধুরা লাভ বা মুনাফা নিয়ে কথা বলে, খুব স্বাভাবিকভাবে মালিকানা সত্ত্ব বিবরণী ক্ষতি বা লোকসান নিয়ে কথা বলতে থাকে। এই দুটি এলিমেন্ট হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণীর প্রাইমারি এলিমেন্ট, মালিকের লাভ বা মুনাফা বা মালিকের ক্ষতি বা লোকসান। বন্ধুরা, মালিকানা সত্ত্ব বিবরণী থার্ড আরেকটি এলিমেন্ট নিয়ে কথা বলে থাকে। এই থার্ড এলিমেন্টটিকে মালিকানা সত্ত্ব বিবরণী থার্ড যে এলিমেন্টটি নিয়ে কথা বলে থাকে, ব্যবসা থেকে মালিক যে থার্ড যে ডিরেক্ট অ্যাক্টিভিটি করে থাকতে পারে সেটা হচ্ছে উত্তোলন। বন্ধুরা, আমরা এটি জানি যে আমাদের মডার্ন যে কোম্পানি ব্যবসা, এক্ষেত্রে ব্যবসা এবং মালিক দুটি ডিফারেন্ট সেগমেন্ট। বন্ধুরা, আমরা জানি যে আপনি মালিক হিসাবে আমি যদি মনে করি যে কোনো ব্যবসা থেকে আমার ব্যবসা থেকে আমি 10,000 টাকা উত্তোলন করবো, আমার 1 লাখ টাকা আমি বিনিয়োগ করেছিলাম, এর মধ্যে আমি হয়তো কয়েকদিন পরে 10,000 টাকা উত্তোলন করবো। এই টাকাটা কিন্তু বন্ধুরা মালিক ব্যবসা থেকে উইথড্রল করছে। অর্থাৎ এই যে মালিকের সাথে ব্যবসার যে ডিরেক্ট একটি উইথড্রল করার ক্ষমতা রয়েছে, এই উত্তোলন নিয়েও মালিকানা সত্ত্ব বিবরণী কথা বলে।
নিয়ে কথা বলে থাকে। সুতরাং বন্ধুরা আমরা বুঝতে পেরেছি আশা করি যে মালিকানা সত্য বিবরণী কোন তিনটি এলিমেন্ট নিয়ে কথা বলে, লাভ মুনাফা বা নিট মুনাফা নিয়ে কথা বলে থাকে, ক্ষতি নিয়ে কথা বলে থাকে, এবং থার্ড অফ অল মালিকানা সত্য বিবরণী মালিকের উত্তোলন নিয়ে কথা বলে থাকে। আচ্ছা বন্ধুরা, আমরা তো এটি জানলাম যে মালিকানা সত্য বিবরণী কোন এলিমেন্টগুলো নিয়ে কথা বলে থাকে। আচ্ছা, মালিকানা সত্য বিবরণী একটি টাইম পিরিয়ডের জন্য করা হয়ে থাকে নাকি একটি সার্টেন ডের জন্য করা হয়ে থাকে? মালিকানা সত্য বিবরণী একটি নির্দিষ্ট দিনে নাকি সময়কালে বন্ধুরা, একটি নির্দিষ্ট সময়কালের জন্য তৈরি করা হয়ে থাকে। বন্ধুরা আমরা সবাই জানি যে মালিকানা সত্য বিবরণী একটি নির্দিষ্ট সময়কাল, অর্থাৎ নির্দিষ্ট সময়কালের জন্য তৈরি করা থাকে। আচ্ছা, তোমাদের যে জিনিসটি আমার ক্লিয়ার করা দরকার, যে এই যে আমি এতক্ষণ ধরে বলতেছি যে একটি নির্দিষ্ট সময়কালের জন্য হয়ে থাকে, নির্দিষ্ট হিসাবকালের জন্য করা হয়ে থাকে, এটির মানে আচ্ছা আমরা সবাই যে ফাইনাল অ্যাকাউন্ট করার সময় এই যে যখন আমরা আয় বিবরণী করতাম বা যখন আমরা মালিকানা সত্য, তখন আমরা উপরে লিখতাম না যে 2018 সালের 31শে ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য। বন্ধুরা এই জিনিসটি মানে কি? মালিকানা সত্য বিবরণী বা আয় বিবরণী যখন লেখা থাকে 2018 সালের 31শে ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য, তার মানে 2018 সালের 31শে ডিসেম্বর 2018 সালের 1 জানুয়ারি থেকে যে হিসাবকালটি শুরু হয়েছিল সেই হিসাবকালটি শেষ হয়, এবং সেই পুরো সার্টেন টাইম পিরিয়ডের যেই নিট মুনাফা বা নিট ক্ষতি সেটি আমাকে আয় বিবরণী দেখাচ্ছে। সেই পুরো সার্টেন পিরিয়ডে যে নিট মুনাফা বা নিট ক্ষতি থেকে মালিকের সত্যর যে ডিফারেন্স হয়েছে, মালিক সেই সময় যে উত্তোলনের মাধ্যমে মালিকের সত্য যে ডিফারেন্স হয়েছে সেটি আমাকে এই মালিকানা সত্য বিবরণী দেখাচ্ছে। সুতরাং মালিকানা সত্য বিবরণী একটি নির্দিষ্ট সময়কাল মানে একটি নির্দিষ্ট হিসাবকালের জন্য তৈরি করা হয়ে থাকে। আচ্ছা বন্ধুরা, সো দ্য ফাইনাল কোয়েশ্চেন, আমরা যেই আগের বার যেই কোয়েশ্চেনটি আস্ক করেছিলাম যে মালিকানা সত্য বিবরণী সার্টেন গোল কি, মালিকানা সত্য বিবরণী আউটপুটটি কি দিয়ে থাকে? মালিকানা সত্য বিবরণী মালিকের সত্য, মালিকের ব্যবসায় কি পরিমাণ সত্য রয়েছে এইটি সম্পর্কে তোমার আইডিয়াটি স্টেট করে থাকে। অর্থাৎ বন্ধুরা মালিকানা সত্য বিবরণীর ফাইনাল কাজটি হচ্ছে মালিকানা সত্য একটা ব্যবসায় মালিকের কি পরিমাণ সত্য রয়েছে। অর্থাৎ এখানে আমার যদি একটি ব্যবসায় হয়তো 1 লাখ টাকা মুনাফা হয়েছে, সুতরাং মালিকের সত্যতে এই 1 লাখ টাকা অ্যাড হবে। মালিক ব্যবসা থেকে 10,000 টাকা নিয়ে গেছে, অর্থাৎ মালিকের সত্য থেকে কিন্তু ব্যবসার এই 10,000 টাকা হ্রাস পেয়েছে। অর্থাৎ এই জিনিসগুলো নিয়ে কথা বলতে হবে। অর্থাৎ মালিকানা সত্য নিয়ে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ব্যবসার লাভ লোকসান উত্তোলন নিয়ে কাজ করে এবং মালিকের সত্য সম্পর্কে ব্যবসাকে আইডিয়া দিয়ে থাকে। থার্ড বন্ধুরা আমরা যে আর্থিক বিবরণী নিয়ে কথা বলবো, এবং দ্য মোস্ট ইম্পর্টেন্ট বন্ধুরা, প্লিজ তোমরা উদ্বৃত্তপত্র সম্পর্কে যাবতীয় সকল আইডিয়াগুলো ক্লিয়ার করে রাখার চেষ্টা করবে। যে উদ্বৃত্তপত্র হচ্ছে সেই আর্থিক বিবরণী যা থেকে সবচেয়ে বেশি পাবলিক ইউনিভার্সিটি পরীক্ষাগুলোতে প্রশ্ন এসে থাকে। সো বন্ধুরা উদ্বৃত্তপত্র মূলত কি? তোমরা আশা করি প্রথম এমসিকিউটির পরে সবাই জানো যে উদ্বৃত্তপত্র মূলত কি। উদ্বৃত্তপত্র হচ্ছে সেই বিবরণী যেটি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা সম্পর্কে তোমাকে স্টেট করে থাকে। এখন বন্ধুরা আমাদের প্রথম যে কোয়েশ্চেনটি, আমরা যে প্যাটার্নটিতে কাজ করছিলাম, উদ্বৃত্তপত্র উপাদানগুলো কি কি? বন্ধুরা তোমরা উদ্বৃত্তপত্রের উপাদানগুলো হচ্ছে সম্পদ এবং দায়। বন্ধুরা উদ্বৃত্তপত্র মূলত প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা নিয়ে কাজ করে থাকে। প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার যে দুটি এলিমেন্ট অর্থাৎ সম্পদ এবং দায়, এটি নিয়ে উদ্বৃত্তপত্র কাজ করে থাকে। সুতরাং উদ্বৃত্তপত্রের মূল দুটি এলিমেন্ট হচ্ছে প্রতিষ্ঠানের সম্পদ এবং দায়। বন্ধুরা এবং এই প্রতিষ্ঠানের সম্পদ এবং দায়কে সেগমেন্ট করার জন্য কিন্তু অনেক ধরনের শ্রেণীবিভাগ করে থাকে, যেটা আজকে আমরা থার্ড টপিকে পড়ে থাকব। এখন বন্ধুরা যে প্রশ্নটি, উদ্বৃত্তপত্র কোন সময়ের জন্য করা হয়? বন্ধুরা এটির যে অ্যান্সারটি সেটি হচ্ছে একটি নির্দিষ্ট দিনের জন্য। সো বন্ধুরা আগের দুটি এলিমেন্টে আমরা দেখেছি যে আগের দুটি বিবরণী তৈরি করা হয় একটি নির্দিষ্ট হিসাবকালের জন্য। বাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন এবং উদ্বৃত্তপত্র, যে উদ্বৃত্তপত্র একটি নির্দিষ্ট দিনের জন্য প্রস্তুত করা হয়, অর্থাৎ একটি নির্দিষ্ট পিরিয়ড, ওই নির্দিষ্ট দিনের জন্য প্রস্তুত করা হয়।
এটি জানার জন্য, এটি এক্সপ্লেন করার জন্য তোমার আরেকটি যে থার্ড ইনফরমেশনটি যেটা থাকা লাগবে সেটি হচ্ছে উদ্বৃত্তপত্র প্রতিষ্ঠানে কি রিপ্রেজেন্ট করে। উদ্বৃত্তপত্র প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা রিপ্রেজেন্ট করা হয়। সো এখন তোমাকে যেটি বুঝতে হবে, তো উদ্বৃত্তপত্র, ধরো আমি আজকে 31শে আগস্ট বা 30শে আগস্টের উদ্বৃত্তপত্র তৈরি করেছি, তার মানে 30শে আগস্ট আমার ব্যবসার যে অবস্থাটা, 30শে আগস্ট সার্টেনলি ওই দিনে আমার ব্যবসার আর্থিক যে অবস্থা ছিল, আমার ব্যবসার যে পরিমাণ সম্পদ ছিল এবং যে পরিমাণ দায় ছিল, এবং এই সম্পদ এবং দায়ের মধ্যে কোনো ধরনের ডিফারেন্স ছিল কিনা, বা আমাদের ব্যবসার যে সার্টেন অবস্থাগুলো ছিল সেই অবস্থাটি বন্ধুরা উদ্বৃত্তপত্র বলে থাকে। অর্থাৎ এই কারণে উদ্বৃত্তপত্র একটি নির্দিষ্ট দিনে হয়ে থাকে। কারণ বন্ধুরা আমি যখন 2018 সালের 31শে ডিসেম্বর একটি উদ্বৃত্তপত্র বানাই, 2019 সালের 1 জানুয়ারি কিন্তু আমার ব্যবসার ট্রানজ্যাকশন হয়, তখন কিন্তু আমার ব্যবসার সম্পদ এবং দায় চেঞ্জ হয়। এই কারণে বন্ধুরা তখন 2018 সালে 19শে জানুয়ারির উদ্বৃত্তপত্রটি ডিফারেন্ট হয়। কারণ 2018 সালে 1 জানুয়ারির আর্থিক অবস্থা, প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা 31শে ডিসেম্বর 2018 থেকে ডিফারেন্ট। সো বন্ধুরা আমরা অবশ্যই মনে রাখবো, উদ্বৃত্তপত্র একটি নির্দিষ্ট দিন, একটি নির্দিষ্ট বিন্দুতে, একটি নির্দিষ্ট হিসাব দিনের জন্য উদ্বৃত্তপত্র তৈরি করা হয়ে থাকে এবং উদ্বৃত্তপত্র প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা সম্পর্কে ধারণা দিয়ে থাকে। বন্ধুরা আমাদের যে ফোর্থ আর্থিক বিবরণী রয়েছে সেটি হচ্ছে বন্ধুরা নগদ প্রবাহ বিবরণী। বন্ধুরা নগদ প্রবাহ বিবরণী হচ্ছে আমাদের যে 4টে আর্থিক বিবরণী রয়েছে এর মধ্যে লাস্ট আর্থিক বিবরণী। আচ্ছা, নগদ প্রবাহ বিবরণী মূলত কি বলে থাকে বন্ধুরা? প্রথমত, নগদ প্রবাহ বিবরণী প্রতিষ্ঠানের সকল নগদ লেনদেন নিয়ে কাজ করে থাকে। সো বন্ধুরা প্রতিষ্ঠানের সকল ধরনের নগদ লেনদেন, যে ধরনের নগদ লেনদেন হয়ে থাকে, নগদ প্রবাহ বিবরণী সেই নগদ লেনদেনগুলো নিয়ে কাজ করে থাকে। বন্ধুরা আমরা জানি প্রতিষ্ঠানের মধ্যে 3 ধরনের নগদ লেনদেন হয়ে থাকে। এই 3 ধরনের নগদ লেনদেন, যত ধরনের নগদ ইনপুট এবং আউটফ্লো হয়, যত ধরনের ক্যাশ ফ্লো এবং ক্যাশ আউটফ্লো হয়, নগদ প্রবাহ বিবরণী এই ক্যাশ ইনফ্লো এবং ক্যাশ আউটফ্লো নিয়ে কাজ করে থাকে। সো নগদ প্রবাহ বিবরণীকে আমরা বলতে পারি, নগদ প্রবাহের এলিমেন্ট হচ্ছে ক্যাশ ইনফ্লো, ক্যাশ আউটফ্লো। আচ্ছা, বেসিক্যালি বন্ধুরা নগদ প্রবাহ বিবরণী কোন টাইমের জন্য হয়ে থাকে? বন্ধুরা নগদ প্রবাহ বিবরণী একটি নির্দিষ্ট হিসাব কালের জন্য প্রস্তুত করা হয়ে থাকে। বন্ধুরা নগদ প্রবাহ বিবরণীর ক্ষেত্রে আমার যে ফাইনালি যে জিনিসটি মনে রাখতে হবে, যে নগদ প্রবাহ বিবরণী আসলে প্রতিষ্ঠানে কি ইনফরমেশন ভ্যালু দেয়। নগদ প্রবাহ বিবরণী প্রতিষ্ঠানকে তার নগদ অবস্থা, অর্থাৎ তার সবচেয়ে যেইটা তরল ক্যাশ সেটি, সেই তরল সম্পদ সম্পর্কে আইডিয়া দিয়ে থাকে। অর্থাৎ নগদ প্রবাহ বিবরণী প্রতিষ্ঠানকে নগদ অবস্থা সম্পর্কে ব্রিফ করে থাকে। তো বন্ধুরা আশা করি তোমরা সবাই আমাদের যে চার ধরনের আর্থিক বিবরণী রয়েছে, এই 4 ধরনের আর্থিক বিবরণী সম্পর্কে আইডিয়াটি পেয়েছে এবং এই 4 ধরনের আর্থিক বিবরণী কিভাবে কাজ করে থাকে। বন্ধুরা আমরা এখন কিছু এমসিকিউ দেখবো, যেগুলো আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলোতে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের পরীক্ষাগুলোতে অনেকবার এসেছে, এবং এই প্রশ্নগুলোর মাধ্যমে যে কিভাবে আমরা আর্থিক বিবরণী বা উদ্বৃত্তপত্র সম্পর্কে প্রশ্নগুলো সলভ করে থাকব। আচ্ছা বন্ধুরা, ফার্স্ট এমসিকিউ, আমরা যে এমসিকিউটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে উদ্বৃত্তপত্র নিয়ে। বন্ধুরা একটু আগে এই ইনফরমেশন নিয়ে আমি সবার সাথে কথা বলছি এবং এইটি আশা করি তোমরা সবাই প্রশ্নটি দেখার সাথে সাথে তোমাদের উত্তরটি মাথায় চলে এসেছে। উদ্বৃত্তপত্র ওই ধরনের একটি বিবরণী যা, বন্ধুরা এটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমসিকিউ পরীক্ষাগুলোতে, সিউনিটের পরীক্ষায় গত 10 বছরের পরীক্ষায় মিনিমাম এই প্রশ্নটি 4 বার রিপিট হয়েছে। এবং বন্ধুরা অ্যাকাউন্টিংয়ে যে পরিমাণ প্রশ্ন রিপিট হয়, অবশ্যই ইনফরমেশনটি একটু মাথায় রাখবে যে উদ্বৃত্তপত্র ওই ধরনের একটি বিবরণী যা কোন অপশনগুলো হচ্ছে, যা একটি নির্দিষ্ট সময়ের জন্য, একটি মাসের, একটি সময়ের, একটি নির্দিষ্ট
তারিখের। আচ্ছা বন্ধুরা, আমরা উদ্বৃত্তপত্র সম্পর্কে কি পড়েছি? উদ্বৃত্তপত্র একটি নির্দিষ্ট ডেট, একদম সার্টেন ডেটে বা একটি নির্দিষ্ট পয়েন্টে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা সম্পর্কে ইনফরমেশন অ্যাড করে থাকে। তাহলে বন্ধুরা অ্যান্সারটি কী হবে তোমরা সবাই কমেন্টে জানিয়ে দাও। অ্যান্সারটি হবে একটি নির্দিষ্ট তারিখের। উদ্বৃত্তপত্র ওই ধরনের একটি বিবরণী যা একটি নির্দিষ্ট তারিখে আর্থিক অবস্থা সম্পর্কে প্রতিষ্ঠানকে ইনফরমেশন দিয়ে থাকে। সো যারা যারা প্রশ্নটি পেয়েছে তারা তো অবশ্যই পেয়েছে, এবং যারা যারা প্রশ্নটি পাওনি তারা একটু আবার ক্লিয়ার করে নেওয়ার চেষ্টা করো যে আমাদের সেই 4টি আর্থিক বিবরণী রয়েছে, এর মধ্যে 3টি আর্থিক বিবরণী একটি নির্দিষ্ট হিসাব কালের জন্য প্রতিষ্ঠানকে ইনফরমেশন দিয়ে থাকে বা প্রতিষ্ঠানকে ইনফরমেশন প্রোভাইড করে থাকে বা একটি নির্দিষ্ট হিসাব কালের অবস্থা স্টেট করে থাকে। কিন্তু উদ্বৃত্তপত্র হচ্ছে একমাত্র আর্থিক বিবরণী এটা একটি নির্দিষ্ট দিনে একটি সার্টেন বিন্দুতে বা একটি সার্টেন হিসাব টাইমলাইনে ওই উদ্বৃত্তপত্রটি হচ্ছে ইনফরমেশন দিয়ে থাকে। সুতরাং বন্ধুরা এই প্রশ্নটির অ্যান্সারটি হবে উদ্বৃত্তপত্র ওই ধরনের বিবরণী, একটি বিবরণী যা একটি নির্দিষ্ট তারিখে ইনফরমেশন প্রোভাইড করে থাকে। বন্ধুরা আমাদের সেকেন্ড আমরা যে এমসিকিউটি নিয়ে কথা বলবো, আচ্ছা বন্ধুরা আমরা সেকেন্ড যে ইনফরমেশন নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কোন পরিস্থিতিতে নিট মুনাফা অর্জিত হবে? এ, দায় থেকে সম্পত্তি বেশি হলে, বি, রাজস্ব থেকে সম্পত্তি বেশি হলে, সি, রাজস্ব থেকে খরচ বেশি হলে, এবং ডি, খরচ থেকে রাজস্ব বেশি হলে। আচ্ছা বন্ধুরা আমরা একটু চিন্তা করার চেষ্টা করি। বন্ধুরা এই এমসিকিউটি দেওয়ার উদ্দেশ্য কিন্তু এটা যে আমরা যখন অ্যাডমিশন পরীক্ষায় হয়তো আমি উদ্বৃত্তপত্র সম্পর্কে পড়ালেখা করেছি, আর্থিক অবস্থা বিভিন্ন সম্পর্কে পড়েছি, বাট খুব বেসিক একটি প্রশ্ন করা হয়েছে যেমন যে নিট মুনাফা কখন অর্জিত হয়। সো আমি তো আয় বিবরণী পড়েছি, বাট আমি আয় বিবরণী সম্পর্কে আয় বিবরণীর ডিটেলসটা আমার, তুমি চিন্তা করছো তুমি যদি আয় বিবরণীর ডিটেলস স্ট্রাকচারটা জানো তুমি খুব ইজিলি প্রশ্নের অ্যান্সার দিতে পারবে। বাট তুমি আই বিবরণীর ডিটেলস স্ট্রাকচারটা না জানো, খুব বেসিক যে স্ট্রাকচার সেটি জানলে তুমি অ্যান্সার দিতে পারো না। অর্থাৎ এই কারণে বন্ধুরা এই ধরনের প্রশ্ন যখন অ্যাডমিশনে আসবে আমরা কীভাবে সলভ করবো একটু চিন্তা করি। আচ্ছা নিট মুনাফা কিভাবে অর্জিত হবে? এ, দায় থেকে সম্পত্তি বেশি হলে। বন্ধুরা এই অপশনটি কেন আমরা ক্রস দিয়ে দিতে পারি? খুব সিম্পল। ফার্স্ট এই অপশনটি ক্রস দিতে পারি, এক, দ্য ভেরি রিজন আমরা এটাই জানি যে একটি প্রতিষ্ঠান নিট মুনাফা আমরা সবসময় আয় বিবরণীতে ক্যালকুলেট করে থাকি। বন্ধুরা আয় বিবরণী সম্পদ এবং দায় কোনো ধরনের আয় বিবরণী অংশই না। এবার নিট মুনাফা নির্ণয়ের ক্ষেত্রে সম্পদ এবং প্রতিষ্ঠানের সম্পদ এবং দায় কোনো ধরনের ইম্প্যাক্ট ফেলে না, এই কারণে এই অপশনটি বাদ। বি, রাজস্ব থেকে সম্পত্তি বেশি হলে। আচ্ছা বন্ধুরা আমার নিট মুনাফা অর্জিত হয় হচ্ছে আয় ব্যয় আর্থিক অবস্থা বিবরণীতে, অর্থাৎ এখানে সম্পদ বেশি হলে এটিও বাদ। সুতরাং আমি এই অপশনটিও ক্রস করতে পারি। থার্ড, রাজস্ব থেকে খরচ বেশি হলে। আচ্ছা বন্ধুরা ধরো তুমি প্রত্যেকদিন সকালবেলা 100 টাকা পাও তোমার হাত খরচের জন্য তোমার বাসার প্যারেন্টসদের থেকে। এখন বন্ধুরা তোমার ডেইলি এক্সপেন্ডিচার হচ্ছে 150 টাকা। আচ্ছা এইটা কি কোনোভাবেই তুমি এর থেকে কোনো টাকা সেভ করতে পারবে? না, কোনো টাকা সেভ করতে পারবে, অর্থাৎ তোমার কোনো দিন শেষে তোমার কাছে কোনো টাকা থাকবে না। তাহলে বন্ধু তোমার যে রেভিনিউ অর্থাৎ রাজস্ব, তোমার যে ইনকাম 100 টাকা, খরচ বা এক্সপেন্ডিচার 150 টাকা, অর্থাৎ তোমার খরচ যখন বেশি তোমার রাজস্ব থেকে তুমি কিন্তু কোনোভাবেই লাভ করতে পারবে না। সুতরাং রাজস্ব থেকে খরচ বেশি হলে কোনোভাবেই বন্ধুরা এই অপশনটি হবে না, তো সি অপশনটিও ক্রস। ফোর্থ যে অপশনটি খরচ থেকে রাজস্ব বেশি হবে। বন্ধুরা এইবার একটু চিন্তা করো, তোমার খরচ প্রত্যেক দিন তুমি সেম 100 টাকা লাভ, 100 টাকা তোমার হাত খরচের জন্য ইনফরমেশন পেয়ে থাকো বা টাকা পেয়ে থাকো, সেখান থেকে তুমি প্রতিদিন 50 টাকা খরচ করো। তার মানে কি বন্ধু দিন শেষে তুমি প্রতিদিন কিন্তু 50 টাকা করে জমাতে পারছো। এই যে 50 টাকা তোমার এক্সট্রা রয়েছে এটাই কিন্তু তোমার মুনাফা। ব্যবসার পার্সপেক্টিভে আমরা চিন্তা করলে আমাদের প্রতিষ্ঠানে যখন খরচ যখন কম হবে বাট আমার রেভিনিউ যখন হাই হবে তখনই একমাত্র আমি রাজস্ব করতে পারি। সুতরাং বন্ধুরা অ্যান্সারটি হবে খরচ থেকে রাজস্ব বেশি হলে। বন্ধুরা ইটস নট নেসেসারি তোমার জন্য প্রত্যেকটি অপশন কীভাবে ক্রস আউট করে যা, আমি আশা করি তোমরা সবাই এই প্রশ্নের দেখার সাথে সাথে তোমরা এখানে চলে আসবে এইভাবে কীভাবে আসতে হবে। কারণ তোমার খুব সিম্পল যে জিনিসটা মনে রাখতে হবে, আমরা কি করি, আমরা যখন আর্থিক অবস্থা বিবরণী তৈরি করি বা আমরা আর্থিক অবস্থা বিবরণীর মধ্যে আয় বিবরণী তৈরি করি তখন আমরা নিট
আয় বের করি এবং নিট ব্যয় টোটাল যে ব্যয়টি বের করি, এবং এই দুটি ডিফারেন্স থেকেই হয় আমরা যখন নিট আয় যখন আমার নিট ব্যয় থেকে বেশি হয়ে থাকে তখন বন্ধুরা আমি হচ্ছে আমার মুনাফা হয়ে থাকে, যখন আমার নিট ব্যয় বেশি হয়ে থাকে আমার নিট ক্ষতি হয়ে থাকে। সুতরাং বন্ধুরা খুব সিম্পলি আমরা যে জিনিসটা পেতে পারি যে কোন পরিস্থিতি থেকে নিট মুনাফা বেশি অর্জিত হবে, সেটা হচ্ছে খরচ থেকে রাজস্ব বেশি হলে। আচ্ছা বন্ধুরা, আমরা ফোর্থ যে এমসিকিউটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কোনটি আয় বিবরণীতে দেখানো হয় না। আচ্ছা বন্ধুরা, কোনটি আয় বিবরণীতে দেখানো হয় না? এ অপশন লাভ লোকসান সমূহ, বি শেয়ার প্রিমিয়ার, সি আয়কর খরচ, এবং ডি বিক্রয় বাট্টা। আচ্ছা বন্ধুরা, আমরা কি জেনেছিলাম যে আয় বিবরণীতে কোন ধরনের এলিমেন্ট নিয়ে কাজ করা হয়? আয় বিবরণীতে প্রতিষ্ঠানের আয় এবং ব্যয় নিয়ে কাজ করা হয়। আচ্ছা, এই নাম্বার অপশন লাভ লোকসান সমূহ। বন্ধুরা, আয় বিবরণীতে কিন্তু আলটিমেটলি আমি নিট মুনাফা বা নিট ক্ষতি বের করে থাকি, সুতরাং লাভ লোকসান সমূহ আয় বিবরণীতে দেখানো হয়। বি শেয়ার প্রিমিয়ার। আচ্ছা বন্ধুরা, শেয়ার প্রিমিয়ার কি আমরা আয় বিবরণীতে দিয়ে থাকি? না, শেয়ার প্রিমিয়ার আমরা কখনো আয় বিবরণীতে দেই না, কিন্তু তাও আমরা অন্য অপশনগুলো দেখে দিই। আয়কর খরচ একটি খরচ এবং এটা আমি আয় বিবরণীতে দিয়ে থাকি। বিক্রয় বাট্টা, যেটা আমি বিক্রয় থেকে মাইনাস করি, এটিও আমি বন্ধুরা বিক্রয় আয়ের আন্ডারে আয় বিবরণীতে দিয়ে থাকি। সুতরাং বন্ধুরা, এই প্রশ্নের উত্তরটি হচ্ছে শেয়ার প্রিমিয়াম। অর্থাৎ কোনটি আয় বিবরণীতে দেখানো হয় না? আয় বিবরণীতে কখনো শেয়ার প্রিমিয়ার দেখানো হয় না। সো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমাদের আর্থিক অবস্থার বিবরণী সমূহ এবং আর্থিক অবস্থার বিবরণী সমূহতে কোন কোন অপশনগুলো, কোন ধরনের বিবরণীগুলো আসে এবং এই বিবরণীগুলো থেকে আমরা কিভাবে কাজ করতে পারি। বন্ধুরা, আমরা এখন যে জিনিসটা নিয়ে একটু কথা বলবো বা আমরা যেই টপিকটিতে মুভ করবো সেটা হচ্ছে মূলধন ও মুনাফা জাতীয় হিসাব। বন্ধুরা, তোমরা জানো যে আমরা সকল ধরনের হিসাবকেই দুইভাবে ভাগ করতে পারি। একটি হচ্ছে মুনাফা জাতীয় হিসাব, আরেকটি হচ্ছে মূলধন জাতীয় হিসাব। বন্ধুরা, এখন আমাদেরকে অ্যাডমিশন পরীক্ষার কোয়েশ্চেন সলভ করার জন্য হচ্ছে বেসিক যে ইনফরমেশনটি জানা লাগবে যে মূলধন জাতীয় হিসাব বা মুনাফা জাতীয় হিসাবের মধ্যে বেসিক ডিফারেন্স কি। বন্ধুরা, মূলধন এবং মুনাফা জাতীয় হিসাবের যে সবচেয়ে বেসিক এবং সবচেয়ে সিম্পল যে ডিফারেন্সটি ড্র করা হয় সেটি হচ্ছে মুনাফা জাতীয় হিসাব 1 বছরের সমান বা কম সময়ের জন্য করা হয়ে থাকে। অর্থাৎ বন্ধুরা, মুনাফা জাতীয় যে কোনো আয় বা ব্যয়, মুনাফা জাতীয় যে কোনো ধরনের খরচ বা মুনাফা জাতীয় যে কোনো ধরনের রেভিনিউ ধরা হয়ে থাকে যে মুনাফা জাতীয় কোনো খরচ যদি আমি করে থাকি সেটা আমি 1 বছর সময়কাল, অর্থাৎ সেটা আমি 1 বছর বা তার থেকে কম সময়কালের জন্য খরচ করে থাকি এবং এর থেকে আমি যে সুবিধাগুলো পেয়ে থাকি সেটা আমি ওই শর্ট পিরিয়ডে পেয়ে থাকি। মুনাফা জাতীয় যে কোনো আয় আমি ওই সার্টেন টাইমের জন্যই পেয়ে থাকি। মূলধন জাতীয় হিসাব হচ্ছে বন্ধুরা সেই হিসাব যা 1 বছরের বেশি সময়ের জন্য স্থায়ী হয়ে থাকে। অর্থাৎ বন্ধুরা, মুনাফা জাতীয় হিসাবের ক্ষেত্রে আমরা যে জিনিসটি দেখে থাকি সেটা হচ্ছে মুনাফা জাতীয় হিসাব 1 বছর সময়কালের জন্য কাজ করে থাকে এবং মূলধন জাতীয় হিসাব 1 বছরের বেশি সময়ের জন্য স্থায়িত্ব হয়ে থাকে। বন্ধুরা, আমরা একটু কিছু সার্টেন ইনফরমেশন মূলধন জাতীয় হিসাবের ক্ষেত্রে বা মুনাফা জাতীয় হিসাবের ক্ষেত্রে জেনে নিয়ে থাকবো। বন্ধুরা, যন্ত্রপাতি ক্রয়, মেশিনারি ক্রয়ের ক্ষেত্রে মেশিন ক্রয়ের সাথে সাথে যেই খরচ, মেরামত খরচ এবং সংস্থাপন খরচ, এটি মূলধন জাতীয় ব্যয়। অর্থাৎ বন্ধুরা, আমরা যেইভাবে এটিকে বলতে পারি সেটি হচ্ছে নতুন মেশিনের সংস্থাপন ব্যয় ইজ ইকুয়াল টু মূলধন জাতীয় হিসাব।
এখন বন্ধুরা যে প্রশ্নটি, তাহলে নর্মালি মেশিনের সংস্থাপন ব্যয় কি? বন্ধুরা আমাদের অবশ্যই মনে রাখতে হবে, যদিও নতুন মেশিনের সংস্থাপন ব্যয় মূলধন জাতীয় হিসাব, নর্মালি সংস্থাপন ব্যয় একটি মুনাফা জাতীয় হিসাব। তো বন্ধুরা আশা করি তোমরা মুনাফা জাতীয় হিসাব এবং মূলধন জাতীয় হিসাবের যে পার্থক্যগুলো রয়েছে, পার্থক্যগুলো তোমরা খুব ইজিলি বুঝতে পেরেছো। বন্ধুরা আমরা এখন একটি সিম্পল এমসিকিউর মাধ্যমে একটু দেখে নিই, এই পরীক্ষা এমসিকিউগুলো আগের পরীক্ষাগুলোতে এসেছে, যে আমরা কি আসলে মূলধন জাতীয় হিসাব এবং মুনাফা জাতীয় হিসাবের ডিফারেন্সগুলো ক্যাচ করতে পেরেছি কিনা। আচ্ছা, সো বন্ধুরা এইটি আমরা যে প্রশ্নগুলোর কথা বলছি খুব সচরাচরভাবেই বলতে পারো যে এই সেম কোয়েশ্চেনটিও আমরা গত ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিটের যে 5 বারের পরীক্ষা, সেই 5 বারের পরীক্ষা 3 বার গতবার এই প্রশ্নটি রিপিটেটিভলি এসেছে। প্রশ্নটি হচ্ছে কোনটি বিলম্বিত মুনাফা জাতীয় খরচ। আচ্ছা, তো বন্ধুরা হয়তো তোমরা অনেকেই একটি বড় শক পেয়েছে যে আমরা তো এতক্ষণ মুনাফা জাতীয় হিসাব এবং মূলধন জাতীয় হিসাব নিয়ে কথা বললাম, তাহলে বিলম্বিত মুনাফা জাতীয় হিসাব বা মূলধন জাতীয় হিসাবটা কি? আচ্ছা, ইনিশিয়ালি আমি যদি ধরি যেখানে বিলম্বিত নেই, তাহলে বন্ধুরা এই প্রশ্নটির অ্যান্সারটি কী হবে? কোনটি মুনাফা জাতীয় খরচ? অগ্রপ্রদত্ত ভাড়া, অবচয়, প্রারম্ভিক খরচ, ঋণপত্রের উপরে বার্তা, সবগুলো। কিন্তু বন্ধুরা এখানে যদি আমরা শুধুমাত্র মুনাফা জাতীয় খরচ বলা হয়ে থাকে, অবচয় অবশ্যই একটি মুনাফা জাতীয় খরচ, ভাড়া একটি মুনাফা জাতীয় খরচ, প্রারম্ভিক খরচ একটি মুনাফা জাতীয় খরচ, যদিও এটি অলিক সম্পত্তি, ঋণপত্রের উপরে বার্তা, আচ্ছা ঋণপত্রের উপরে আমার যদি বার্তা দেওয়া হয়ে থাকে এটি হয়তো মুনাফা জাতীয় খরচ। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে কোনটি বিলম্বিত মুনাফা জাতীয় খরচ? এই ক্ষেত্রে অপশনটি অ্যান্সারটি কি? বন্ধুরা এই ক্ষেত্রে অ্যান্সারটি হচ্ছে অগ্রপ্রদত্ত ভাড়া। আচ্ছা, কেন অগ্রপ্রদত্ত ভাড়া এই ক্ষেত্রে অ্যান্সার? বন্ধুরা এই জন্য আমার যে জিনিসটি জানতে হবে সেটি হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় আয় বা ব্যয় বলতে কি বোঝানো হয়ে থাকে। বন্ধুরা আমাকে তুমি যদি একটু নর্মালি চিন্তা করে থাকো, বিলম্বিত মুনাফা জাতীয় খরচ, বন্ধুরা বিলম্বিত মুনাফা জাতীয়, অর্থাৎ এই ক্ষেত্রে মুনাফা জাতীয় যে খরচটি সেটি বিলম্বিত হয়েছে। হ্যাঁ বন্ধুরা, অ্যান্সারটি ওইটি, এমন কোনো মুনাফা জাতীয় খরচ যেটি আসলে তুমি শর্ট টাইমের জন্যই করেছিলে, কিন্তু এর থেকে ভবিষ্যতেও 1 বছরের বেশি সময়ের জন্য সুবিধা পাওয়া যেয়ে থাকবে, সেই ধরনের খরচকেই আমি বিলম্বিত মুনাফা জাতীয় খরচ বলে থাকি। এই ধরনের খরচ সাধারণত যেটি হয়ে থাকে, অর্থাৎ আমি এটি নর্মালি মুনাফা জাতীয় খরচ। কিন্তু বন্ধুরা যেই প্রবলেমটি যেটি, এটি থেকে 1 বছরের বেশি সময় সুবিধা লাভ করা যায়। অর্থাৎ বন্ধুরা যেই ধরনের হিসাব সাধারণত একটি মুনাফা জাতীয় খরচ, কিন্তু এর থেকে 1 বছরের বেশি সময়ের জন্য সুবিধা লাভ করা যেয়ে থাকে, অর্থাৎ 1 বছরের বেশি সময় এর থেকে অনেক ধরনের বেনিফিট লাভ করা থাকে, সেই ধরনের একে বিলম্বিত মুনাফা জাতীয় খরচ বলে থাকে। বন্ধুরা আচ্ছা, তোমরা আমাকে একটু বিলম্বিত মুনাফা জাতীয় খরচের কিছু এক্সাম্পল বলতে পারবে যে কি ধরনের খরচের ক্ষেত্রে আমরা বিলম্বিত মুনাফা জাতীয় খরচ বলে থাকি? কিংবা আমি যদি তোমাদেরকে বলি যে বিজ্ঞাপন খরচ, বন্ধুরা এই বিজ্ঞাপন খরচ কি মুনাফা জাতীয় ব্যয়, নাকি মূলধন জাতীয় ব্যয়, নাকি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়? এই বিজ্ঞাপন খরচ হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। আচ্ছা, কেন বিজ্ঞাপন খরচ একটি বিলম্বিত মুনাফা জাতীয় খরচ?
বিজ্ঞাপন খরচ এটি বিলম্বিত মুনাফা জাতীয় খরচ এই কারণে, তুমি একটু চিন্তা করো বন্ধুরা, আমরা যখন কোনো একটি প্রতিষ্ঠানে আমরা যখন একটি বিজ্ঞাপন তৈরি করি, সেই বিজ্ঞাপনের খরচটি কিন্তু আমার সাথে সাথে হয়ে থাকে। বিজ্ঞাপন থেকে কিন্তু আমি কোনো সার্টেন স্থায়ী সম্পত্তি লাভ করি না, যেটা থেকে আমি অনেক টাইমের জন্যই থাকবো। বিজ্ঞাপন খরচের জন্য ধরো আমি আমার প্রতিষ্ঠানের জন্য, প্রতিষ্ঠান এক্সের জন্য একটি বিজ্ঞাপন খরচের বের করলাম, বিজ্ঞাপন খরচে খরচ বের করলাম, এই জন্য কিন্তু আমার ওই সার্টেন পিরিয়ডে টাকা দিয়ে দিতে হবে। ওই সার্টেন পিরিয়ডে ধরো আমি 20 লাখ টাকা খরচ করে বিজ্ঞাপন তৈরি করলাম। কিন্তু বন্ধুরা এই যে আমি একটি শর্টার গোলের জন্যই টাকা ইনভেস্ট করলাম, আমি কোনো ধরনের স্থায়ী সম্পদ গেট করলাম না, স্থায়ী সম্পদ গ্যাদার করতে পারলাম না, কিন্তু এই বিজ্ঞাপনটি কিন্তু বন্ধুরা 1 বছর পরে মার্কেট থেকে চলে যাবে না। এই বিজ্ঞাপনটি থেকে আমি 1 বছর পরে এই বিজ্ঞাপনটি যখন টেলিভিশনে চলবে, এই বিজ্ঞাপন থেকে কিন্তু আমি এই বিজ্ঞাপন আমাকে ফ্যাসিলিটেট করতে হবে, এই বিজ্ঞাপন থেকে আমি সুবিধা নিতে পারবো। অর্থাৎ আমি একটি বন্ধুরা পার্মানেন্ট কোনো সম্পত্তির জন্য ইনভেস্ট করিনি, কিন্তু আমি এমন একটি জায়গায় খরচ করেছি যেখান থেকে আমি 1 বছর থেকে বেশি সময়ের জন্য সুবিধা নিতে পারবো। অর্থাৎ আমি মুনাফা জাতীয় খরচ করেছি, কিন্তু এই মুনাফা জাতীয় খরচ থেকে আমি 1 বছরের বেশি সময়ের জন্য সুবিধা নিতে পারবো। এবং এই ধরনের সুবিধা নেওয়ার কারণে এই বিজ্ঞাপন খরচটি হচ্ছে বন্ধুরা একটি বিলম্বিত মুনাফা জাতীয় খরচ, কারণ এটি 1 বছরের বেশি সময় বন্ধুরা, অর্থাৎ এই খরচটি 1 বছরের বেশি সময় এটি আমাদেরকে সুবিধা প্রদান করে থাকে। তাই বিলম্বিত বিজ্ঞাপন খরচ এটি বিলম্বিত মুনাফা জাতীয় খরচ। বন্ধুরা আগের যে আমরা এমসিকিউটি দেখেছিলাম, যে এমসিকিউতে ছিল হচ্ছে অগ্র প্রদত্ত ভাড়া। বন্ধুরা এই অগ্রপ্রদত্ত ভাড়াও কেন একটি বিলম্বিত মুনাফা জাতীয় খরচ? বন্ধুরা আমরা জানি যে ভাড়া এটিকে কিন্তু কোনো ধরনের স্থায়ী সম্পদ, এই ধরনের একটি নর্মাল খুচরা একটি খরচ বা দৈনন্দিন খরচ। বন্ধুরা এই ভাড়া কিন্তু মুনাফা জাতীয় খরচ। কিন্তু বন্ধুরা আমি যখন অগ্রপ্রদত্ত ভাড়া প্রদান করে থাকি, ধরো আমি আজকে 30 জুন তারিখে পরবর্তী 1 বছরের ভাড়া প্রদান করে দিলাম। বন্ধুরা আমি যখন পরবর্তী 1 বছরের ভাড়া প্রদান করে থাকি, অর্থাৎ আমার এই হিসাবকাল যদি ডিসেম্বর 31 তারিখে শেষ হয়ে যায়, তারপরেও কিন্তু আমার পরবর্তী বছরের জুন 30 তারিখ পর্যন্ত আমার এই যে আমি 1 বছরের অগ্রপ্রদত্ত ভাড়া প্রদান করে দিয়েছি, এই অগ্রপ্রদত্ত ভাড়ার কারণে আমার কোনো ভাড়া প্রদান করা লাগবে না। অর্থাৎ বন্ধুরা যেহেতু আমার এই অগ্রপ্রদত্ত ভাড়া প্রদান করার কারণে কোনো ধরনের ভাড়া প্রদান করা লাগতেছে না, অর্থাৎ আমি আমার নেক্সট হিসাবকালেও এই ভাড়া প্রদান থেকে, অগ্রপ্রদত্ত ভাড়া প্রদান থেকে বেনিফিট পাচ্ছি। এই কারণে এই অগ্রপ্রদত্ত ভাড়া হচ্ছে একটি বিলম্বিত মুনাফা জাতীয় খরচ। সুতরাং বন্ধুরা আশা করি তোমরা মূলধন এবং মুনাফা জাতীয় আয় এবং ব্যয় যে পার্থক্যটি বুঝতে পেরেছো, এবং অবশ্যই বুঝতে পেরেছো যে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বা বিলম্বিত মুনাফা জাতীয় আয় বলতে কি বোঝানো হয়ে থাকে। আচ্ছা বন্ধুরা আমরা আমাদের যে লাস্ট যে টপিকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সম্পত্তি ও দায়ের শ্রেণীবিভাগ। বন্ধুরা তোমাদেরকে আগেও বলেছি বন্ধুরা যে আমরা আমাদের আর্থিক বিবরণী তৈরি করার জন্য আমরা অনেক ধরনের সম্পত্তি এবং দায়কে সেগমেন্ট করে থাকি। এবং বন্ধুরা এই আর্থিক বিবরণীতে সম্পদ এবং এই দায়ের সেগমেন্ট করার জন্য আমরা এই সম্পত্তি এবং দায়ের শ্রেণীবিভাগ করে থাকি। বন্ধুরা আমরা কোন ধরনের ক্ষেত্রে সাধারণত সম্পত্তি এবং দায়ের শ্রেণীবিভাগটি করে থাকি সেটি সম্পর্কে আমরা একটু জানব। বন্ধুরা আমি যদি বলে থাকি যে সম্পদের শ্রেণীবিভাগ, বন্ধুরা সম্পদের শ্রেণীবিভাগ বলতো আমরা 4 ধরনের সম্পদের শ্রেণীবিভাগ দিয়ে থাকি, 4 বা 5 ধরনের সম্পদের শ্রেণীবিভাগ দিয়ে থাকি। খুব কমন আমরা প্রথমেই আমাদের আর্থিক বিবরণীর প্রথম যে সম্পদের শ্রেণীবিভাগ, সম্পদের ক্যাটাগরিতে থাকি সেটি হচ্ছে বন্ধুরা চলতি সম্পদ। বন্ধুরা চলতি সম্পদ হওয়ার জন্য খুব বেসিক এবং সিম্পল যেই তোমার ক্রাইটেরিয়া তোমার বজায় রাখতে হবে সেটি হচ্ছে চলতি সম্পত্তি 1 বছর সময়কাল বা তার থেকে কম সময়কাল তোমাকে সুবিধা প্রদান করে থাকবে। অর্থাৎ চলতি সম্পত্তি থেকে তুমি 1 বছরের বেশি সময় কোনো ধরনের সুবিধা পেয়ে থাকবে না। বন্ধুরা সবচেয়ে ইম্পর্টেন্ট এই যে এমসিকিউ কোয়েশ্চেন এবং সবচেয়ে জনপ্রিয় এমসিকিউ কোয়েশ্চেন, এই চলতি সম্পত্তি থেকে যে প্রতিষ্ঠানের
সব থেকে তরল সম্পদ কি? বন্ধুরা, প্রতিষ্ঠানের সব থেকে তরল সম্পদ কি? এটি হচ্ছে আমাদের সবচেয়ে রিপিটেটিভ এমসিকিউ কোয়েশ্চেন এবং এর অ্যান্সারটি হচ্ছে ক্যাশ বা নগদ অর্থ। প্রতিষ্ঠানের সবচেয়ে রিপিটেটিভ যে অ্যান্সারটি, যেই সবচেয়ে তরল যে সম্পদটি, সেটি হচ্ছে ক্যাশ বা নগদ অর্থ। তো সম্পদের শ্রেণীর প্রথম এলিমেন্টটি হচ্ছে চলতি সম্পদ। বন্ধুরা, এই চলতি সম্পদ আমরা অনেক ধরনের চলতি সম্পদ নিয়ে যদি কথা বলে থাকি, অন্যতম চলতি সম্পদ আমরা বলতে পারি প্রাপ্য হিসাব। বন্ধুরা, এই যে প্রাপ্য হিসাব, এই প্রাপ্য হিসাবের থেকেও কিন্তু আমরা আশা করি যে আমাদের যাদের থেকে আমরা টাকা পাই, যে তাদের থেকে আমি অর্থটি পেয়ে যাবো। এটি আমার ভবিষ্যতে আমাকে এক ধরনের ফেসিলিটেট করবে, যদিও উনি ওর থেকে টাকা পেয়ে থাকে। এবং যেহেতু ধারণা করা হয় যে 1 বছরের সময়কালের মধ্যে আমি টাকাটি পেয়ে যাব, এই প্রাপ্য হিসাবও আমার চলতি সম্পদ। বন্ধুরা, অগ্রপ্রদত্ত ভাড়া একটি চলতি সম্পদ। বন্ধুরা, এই ধরনের অগ্রপ্রদত্ত ভাড়া একটি চলতি সম্পদ, অগ্রপ্রদত্ত বিভিন্ন খরচ চলতি সম্পদের আওতায় পড়ে থাকে। বন্ধুরা, অবচয় খরচ একটি চলতি সম্পদের আওতায় পড়ে থাকে, স্টেশনারি চলতি সম্পদের আওতায় পড়ে থাকে। সেকেন্ড, আমরা খরচের যে সেগমেন্টেশনটি করে থাকি, সেটি হচ্ছে দীর্ঘ মেয়াদি বিনিয়োগ। বন্ধুরা, দীর্ঘমেয়াদী বিনিয়োগ হচ্ছে বন্ধুরা যখন আমরা যে কোনো দীর্ঘমেয়াদী বিনিয়োগের একটি উপাদানে আমরা আর্থিক বিবরণীতে দেখে থাকি, সেটা হচ্ছে 10% বিনিয়োগ। অর্থাৎ এই ধরনের বিনিয়োগকে দীর্ঘমেয়াদী বিনিয়োগ বলে থাকে। থার্ড, আমরা যেই ধরনের চলতি সম্পদের ঠিক অপোজিট আমরা যে জিনিসটি করে থাকি, সেটি হচ্ছে স্থায়ী সম্পদ। বন্ধুরা, স্থায়ী সম্পদের যে সিম্পল যে বেসিক ক্রাইটেরিয়া, সেটি হচ্ছে তোমার এটি 1 বছরের বেশি তোমাকে সুবিধা প্রদান করে থাকবে। বন্ধুরা, সাধারণত যে কোনো বাড়িঘর স্থায়ী সম্পদ হয়ে থাকে। আমাদের ফোর্থ থিং আমরা যেটি নিয়ে কথা বলতে পারি, সেটি হচ্ছে অস্পর্শনীয় সম্পদ। বন্ধুরা, এই প্রশ্নটি আমাদের ইউনিভার্সিটি পরীক্ষায় অনেকবার এসেছে যে প্যাটেন্ট কোন ধরনের সম্পদ, বা এই ধরনের প্যাটেন্ট কপিরাইট কোন ধরনের সম্পদ। বন্ধুরা, এগুলো সবই হচ্ছে অস্পর্শনীয় সম্পদের উদাহরণ। বন্ধুরা, আরেকটি ইনফরমেশন আমরা সবসময় যেটি মনে রাখবো, যে একটি প্রশ্ন এখান থেকে এসেছে যে অলিক সম্পদ কোনটি, এবং এটি হচ্ছে সকল ধরনের প্রারম্ভিক খরচ হচ্ছে অলিক সম্পদ। বন্ধুরা, দায়ের ক্ষেত্রেও আমরা কিন্তু সেম সেগমেন্টেশনটি দেখে থাকি। দায়ের ক্ষেত্রে বন্ধুরা আমরা যে জিনিসটি দেখে থাকতে পারি, সেটি হচ্ছে চলতি দায় এবং দীর্ঘ মেয়াদি দায়। বন্ধুরা, চলতি দায় এবং দীর্ঘমেয়াদী দায়ের সেগমেন্টেশনটি আমরা কিভাবে করে থাকি, এটিও বন্ধুরা আমরা যেভাবে সম্পদের সেগমেন্টেশন করে থাকি। এমন কোন ধরনের দায় যেটি 1 বছরের জন্য স্থায়ী করবে। ধরো বন্ধুরা, আমার ভাড়া প্রদান করা হয়নি, কিংবা বন্ধুরা অগ্রিম বেতন লাভ, অগ্রিম ভাড়া লাভ। এটি কিন্তু আমি একজনকে আমার বিল্ডিংটি ভাড়া দিয়েছি, সে আমাকে অগ্রিম ভাড়া দিয়ে দিয়েছে। এখন তার মানে কি, পরবর্তী 6 মাস বা 1 বছরের জন্য যদি অগ্রিম ভাড়া দেয়, এই 1 বছর আমি কিন্তু ওই ব্যক্তির কাছে দায়বদ্ধ। কারণ ওই ব্যক্তি 2019 সালের জুন মাসের টাকা আমাকে 2018 সালের জুলাই মাসে দিয়ে দিচ্ছে। 2019 সালের জুন মাস পর্যন্ত, যতদিন পর্যন্ত তার টাকাটি খরচ হয়ে যাবে, 19 সাল ক্রস হবে, তার আগ পর্যন্ত কিন্তু সেটিও আমার একটি চলতি দায়। অর্থাৎ বন্ধুরা, অগ্রপ্রদত্ত ভাড়া আমি যদি ভাড়া নিয়ে থাকি, সেক্ষেত্রে আমার জন্য চলতি দায়। এবং দীর্ঘমেয়াদী দায় বলতে আমরা কি বুঝে থাকি? দীর্ঘমেয়াদী দায় হচ্ছে সেই ধরনের দায়গুলো যে দায়গুলো অনেক টাইম পর্যন্ত স্টে করে। এবং দীর্ঘমেয়াদী দায়ের সবচেয়ে পারফেক্ট যে এক্সাম্পলটি আমরা দেখে থাকি, সেটি হচ্ছে ঋণপত্র। বন্ধুরা, আমরা সবাই জানি যে ব্যাংক থেকে এরকম 10 বছর, 15 বছর, 20 বছরের জন্য ঋণপত্র নেওয়া যায়। অর্থাৎ বন্ধুরা, এই যে আমি একটা সার্টেন বিগার অ্যামাউন্ট অফ টাইমের জন্য আমি ঋণ নিয়ে থাকলাম বা দায় নিয়ে থাকলাম, এটি হচ্ছে আমার দীর্ঘমেয়াদী দায়ের এক্সাম্পল। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব সিম্পলি বুঝতে পেরেছো যে আমাদের দীর্ঘমেয়াদী চলতি দায় এবং দীর্ঘমেয়াদী দায় বলতে আমরা কি বুঝিয়েছি, এবং বন্ধুরা আমাদের সম্পদ এবং দায়ের সেগমেন্টেশনটি, সম্পদ এবং দায়ের সেগমেন্টেশনটি আমরা কিভাবে করে থাকি। তো বন্ধুরা, আশা করি আজকে আমরা আমাদের এই যে 3 নাম্বার যে টপিকটি, এই টপিকটি এন্ড করতে সক্ষম হয়েছি। সো বন্ধুরা, আজকে আমরা যদি আমাদের ক্লাসের একটু সামারাইজ করে থাকি, আজকে আমরা কি কি জিনিস জানলাম। প্রথমে আমরা আর্থিক বিবরণী সমূহ সম্পর্কে জেনেছি। আমাদের আর্থিক বিবরণী সম্পর্কে যে প্রাইমারি ইনফরমেশন মনে রাখতে হবে। হিসাব বিজ্ঞানের প্রাইমারি গোল কি? প্রাইমারি গোল হচ্ছে ইনফরমেশন সার্ভ করা, তথ্য সরবরাহ করা। এই তথ্য সরবরাহ করা কিভাবে করা হয়? আর্থিক বিবরণীর মাধ্যমে। আচ্ছা, হিসাব বিজ্ঞানে কয় ধরনের আর্থিক বিবরণী নিয়ে আমরা কাজ করি? 4 ধরনের আর্থিক বিবরণী নিয়ে কাজ করি। 4 ধরনের আর্থিক বিবরণী কি? আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী,
উদ্বৃত্তপত্র এবং নগদ প্রবাহ বিবরণী। আচ্ছা, এই 4 ধরনের বিবরণীতে শুধুমাত্র কোন ধরনের বিবরণী একটি নির্দিষ্ট দিনের জন্য ইনফরমেশন প্রোভাইড করে? আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী একটি নির্দিষ্ট দিনে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা সম্পর্কে ইনফরমেশন প্রোভাইড করে। এছাড়া প্রত্যেকটি বিবরণী একটি নির্দিষ্ট হিসাবকালের জন্য ইনফরমেশন প্রোভাইড করে। আচ্ছা, আয় বিবরণী বন্ধুরা কি প্রোভাইড করে? আয় বিবরণী প্রোভাইড করে হচ্ছে প্রতিষ্ঠানের লাভ লোকসানের অবস্থা। আয় বিবরণী কি কি এলিমেন্ট নিয়ে কাজ করে? আয় বিবরণী আয় এবং ব্যয় এলিমেন্ট নিয়ে কাজ করে। মালিকানা সত্য বিবরণী বন্ধুরা 3টি এলিমেন্ট নিয়ে কাজ করে। এই 3টি এলিমেন্ট কি? লাভ, লোকসান এবং উত্তোলন। মালিকানা সত্য বিবরণী প্রতিষ্ঠানের মালিকের সত্ত্ব নিয়ে স্টেটমেন্ট প্রদান করে। বন্ধুরা, উদ্বৃত্তপত্র প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা নিয়ে স্টেটমেন্ট প্রদান করে। এবং নগদ প্রবাহ বিবরণী প্রতিষ্ঠানের যত ক্যাশ ইনফ্লো, ক্যাশ আউটফ্লো, প্রতিষ্ঠানের ক্যাশের যে অবস্থা রয়েছে এই ক্যাশ নিয়ে কথা বলে। বন্ধুরা, ক্যাশ প্রতিষ্ঠানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন? কারণ ক্যাশ হচ্ছে প্রতিষ্ঠানের জন্য সবচেয়ে তরল সম্পদ। আচ্ছা, মূলধন এবং মুনাফা জাতীয় হিসাব বলতে বন্ধুরা আমরা কি বুঝেছি? মূলধন এবং মুনাফা জাতীয় হিসাব হচ্ছে, এর বেসিক ডিফারেন্স হচ্ছে মূলধন জাতীয় আয় বা ব্যয় কে ধরা হয় যেটি 1 বছরের বেশি সময়ের জন্য স্টে করার জন্য একটি আয় পাবে। মূলধন জাতীয় কোনো ব্যয়, তার মানে আমি একটি বিল্ডিং ক্রয় করেছি, এই বিল্ডিংটি কিন্তু বন্ধুরা, এই বিল্ডিং থেকে হয়তো আমি 50 বছর আমি এই বিল্ডিংয়ে থাকবো, বা 50 বছর এই বিল্ডিং আমার বিজনেস অফিস থাকবে, এখান থেকে আমি একটা রেভিনিউ পাবো। এই যে 50 বছর ধরে আমি একটা জায়গা থেকে লাভ পাবো, এই যে বিল্ডিংয়ের পিছিয়ে যে ইনভেস্টমেন্টটি, এই ইনভেস্টমেন্টটি হচ্ছে আমার মূলধন জাতীয় ব্যয়, কারণ এটি 1 বছরের বেশি সময়ের জন্য। এমন আমরা এটিও জেনেছি যে মূলধন জাতীয় ব্যয়ের সাথে এই ধরনের কোনো বিল্ডিং বা কোনো ধরনের খরচ, এগুলোর সাথে যদি যখন আরও যে খরচগুলো হয়ে থাকে সেই খরচগুলো কিন্তু বন্ধুরা মূলধন জাতীয় ব্যয় পার্ট হয়ে থাকে। আর মুনাফা জাতীয় ব্যয় কি বন্ধুরা? মুনাফা জাতীয় ব্যয়ের বেসিক জিনিসটা হচ্ছে 1 বছরের কম সময়ের জন্য হয়ে থাকে। ধরো আমি স্টেশনারি ক্রয় করলাম কিংবা আমি ভাড়া প্রদান করলাম, বন্ধুরা এই জিনিসগুলো কিন্তু কখনো আমরা 40 বছর, 30 বছর, 10 বছরের জন্য দিয়ে থাকি না, আমি সার্টেন শর্টার পিরিয়ডের জন্য দিয়ে থাকি। এটি হচ্ছে মুনাফা এবং মূলধন জাতীয় ব্যয়ের বেসিক ডিফারেন্স। এবং আমরা এটাও বলছি যে কোনো ধরনের মেশিনের সংস্থাপন ব্যয়, মেশিনের মেরামত খরচ, এগুলো কিন্তু মুনাফা জাতীয় খরচ, কারণ এগুলো প্রতি বছরই হয়তো আমি আমার ফ্যাক্টরি সব মেশিনগুলো খরচ করে থাকি, কিন্তু আমি যখন নতুন মেশিনটি ক্রয় করি ওটি সংস্থাপন করার সময় আমার যে খরচটা হচ্ছে এটি কিন্তু আমি ওই 50 বছরে একবারই করবো, এবং এই কারণে ওটি হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। বন্ধুরা, এখানে আমরা এটিও পড়েছি যে একটি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলে কিছু একটি রয়েছে। বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়টি কি? বিলম্বিত মুনাফা জাতীয় হচ্ছে ওই ব্যয়টি যেটি হয়তো আমি মুনাফা জাতীয় ব্যয়, আমি বিজ্ঞাপনের জন্য আমি খরচ করে ফেলছি একবারে, কিন্তু এখান থেকে আমি অনেক সময়ের জন্য সুবিধা পাবো, আমি ভাড়া আগে প্রদান করে ফেলেছি, এটার জন্য আমি পরবর্তী হিসাবকালেও 6 মাস আমি এখান থেকে ইনসেন্টিভ পাবো। এটি হচ্ছে আমার বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। এবং থার্ডলি বন্ধুরা, আমরা সম্পত্তি ও দায়ের শ্রেণী একটা বেসিক আইডিয়া পাওয়ার চেষ্টা করেছি, যে যদিও এটি সব আমার কাছে মনে হচ্ছে সবাই তোমরা তো একটু আমাদের জন্য রিভিউ হয়ে গিয়েছে। সম্পদ এবং দায়ের শ্রেণী বিভাগ হচ্ছে বন্ধুরা, আমরা সম্পদকে 4 ভাগে মূলত ভাগ করতে পারি: চলতি সম্পদ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ, স্থায়ী সম্পদ এবং অস্পর্শনীয় সম্পদ। এছাড়া আমরা অনেক সম্পদ দেখে থাকি বন্ধুরা। আমরা বলেছি যে অস্পর্শনীয় সম্পদের সবচেয়ে বেশি যে কমন এমসিকিউটি সেটা হচ্ছে প্যাটার্ন হচ্ছে অস্পর্শনীয় সম্পদ। বন্ধুরা, দায়কে আমরা নর্মালি 2 ভাগে ভাগ করতে পারি: চলতি দায়, দীর্ঘমেয়াদী দায়। দীর্ঘমেয়াদী দায় সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে ঋণপত্র। সো বন্ধুরা, আশা করি লাস্টে হয়তো অনেক ঝটপট করে তোমাদেরকে বলে ফেললাম। আশা করি আমরা সবাই যে কটি টপিক আমরা কভার করার চেষ্টা করছি এটি সম্পর্কে একটি বেসিক ভালো আইডিয়া নিয়ে যেতে পেরেছি। সো বন্ধুরা, ফার্স্ট অফ অল বেস্ট অফ লাক ফর দ্য অ্যাডমিশন এক্সাম। মানে আই হোপ ইউ গাইজ গেট চান্স ইন ইউর ডিজায়ার্ড ইউনিভার্সিটি। সেকেন্ড বন্ধুরা, অবশ্যই তোমরা প্লিজ তোমাদের যেই অবস্থায় ভিডিওটি দেখছো, হয়তো তোমরা কেউ ফেসবুকে বসে ভিডিওটি দেখছো, হয়তো কেউ ইউটিউবে দেখছো, অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করো। বন্ধুরা, একটি জিনিস জাস্ট আমরা যদি একটু মনে রাখি, যে হয়তো আমাদের কাছে, বা আমি আমার নিজের কথা যদি বলতে, আমি যখন অ্যাডমিশন পরীক্ষা দিচ্ছি, আমি একটি ভালো কোচিংয়ের লেকচার শিট কালেক্ট করা, কোচিংয়ের লেকচারগুলো কালেক্ট করে এটি করতে পেরেছি। আমার ওই ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ডটা হয়তো ছিল। আমরা তো অনেকেই দেখি যে আমরা অ্যাডমিশন টাইমে অনেকে প্রাইভেট টিচারদের কাছেও পড়ে থাকি, কিন্তু বন্ধুরা বাংলাদেশে কিন্তু এরকম অনেকগুলো মানুষ আছে যারা জীবনে একবারই ঢাকা শহরে আসবে, এবং সেই আসবে হচ্ছে যেদিন ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষাটি থাকবে। এই মানুষগুলো কিন্তু একটি ভালো কোচিংয়ে যাওয়ার অ্যাক্সেসিবিলিটি নেই, একটি ভালো টিচারের কাছে যাওয়ার। বন্ধুরা, আমি আমার নিজের ঢাকা ইউনিভার্সিটিতে আমি যে ক্লাসরুমটি শেয়ার করি, সেই ক্লাসরুমে এরকম অনেক মানুষ আছে যারা শুধুমাত্র অ্যাডমিশন পরীক্ষার দিনই একমাত্র ঢাকা ইউনিভার্সিটিতে এসেছিলো, এবং এরপরে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পর একদিন এসেছিলো। এরকম অনেক মানুষ আছে যারা ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পটেনশিয়াল রাখে, যারা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পটেনশিয়াল রাখে, যারা জগন্নাথের চান্স পাওয়ার পটেনশিয়াল রাখে, যারা যে কোনো ভালো ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পটেনশিয়াল রাখে। সো প্লিজ তুমি হয়তো, তোমার কাছে হয়তো এই রিসোর্সটা অনেক
ভ্যালু অ্যাড করতে নাও পারে, ওই মানুষগুলোর কাছে ইনফরমেশন রিসোর্সটা অনেক বড় ভ্যালু অ্যাড করে। তো তাদেরকে তারা যারা পেয়ে যায়, প্লিজ তোমরা ফেসবুকে শেয়ার করো। তোমরা যদি একটা মানুষের কাছে এই জিনিসটা শেয়ার করতে পারো, এভাবেই কিন্তু আমাদের রিচটা অনেক বেশি বৃদ্ধি হবে। সো বন্ধুরা, আশা করি তোমরা সবাই শেয়ারের মাধ্যমে এই জিনিসগুলো শেয়ার করবে, এবং বেস্ট অফ লাক ফর ইউর অ্যাডমিশন এক্সাম। আশা করি তোমাদের এই টপিকগুলো ক্লিয়ার হয়েছে। সো যারা যারা আমাদের সাথে এই ক্লাসটি দেখছো, ক্লাসটি যে কোনো অবস্থা দিচ্ছ, তাদের সবাইকে থ্যাংক ইউ ভেরি মাচ।